এই তল্লাটে সকলের কাছেই লুকাসের জোতের জমির একটা বিশেষ নাম আছে, মেতারি। এইরকম একটা নামকরণের রহস্যটা অবশ্য কেউই বলতে পারে না। তবে মনে হয় মেতারি বলতে স্থানীয় চাষিরা বোঝাতে চায় লুকাসের ফার্মের বিশালতা এবং সমৃদ্ধি। সত্যি বলতে কি, তামাম জেলায় অত বড় সুপরিচালিত সমৃদ্ধ জোতের জমি আর দ্বিতীয়টি নেই। বিশাল খামারের চারিদিকে 5 সারি মস্ত মস্ত গাছ। এই 5 সারি বেষ্টনীর মধ্যে লালিত হচ্ছে ছোট ছোট নয়নশোভন আপেল গাছ। রক্ষা পাচ্ছে তারা ঝড়ের দাপট থেকে। লাল টালির ছাদওয়ালা লম্বা একটি ঘরও দৃষ্টি এড়ায় না। এই ঘরে মজুদ থাকে পাকা ফসল এবং শুকনো খড়। গোয়াল ঘরে জাবর কাটে গরুরা, আস্তাবলে লেজ ছুঁড়ছে ঘোড়ারা। গোয়ালঘর ও আস্তাবল পেরিয়ে খামারবাসীদের বিরাম ঘর। লাল ইটের তৈরি ছিমছাম চমৎকার একখানা ছোট্ট বাড়ি। গোবরগুলি স্তূপাকৃত। শিকারী কুকুররা ওত পেতে রয়েছে তাদের আস্তানাতে। মোরগ মুরগির দল ছুটোছুটি করছে উঁচু ঘাসের বনে। প্রতিদিন দুপুরে লাল বাড়ির রান্নাঘরে লম্বা টেবিলের সামনে খেতে বসে 15 জন লোক। ফার্মের মালিক, তার পরিজন এবং পরিচারক পরিচারিকারা। খামারের পশুগুলি যেমন ঘোড়ারা, গরুর দল, শূকরের পাল, ভেড়ার পাল বেশ হৃষ্টপুষ্ট। তারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সযত্নে লালিত। দীর্ঘদেহী বিপুল উদর লুকাস দিনের মধ্যে 3 বার তার খামারকে ঘুরে ঘুরে দেখে যায়। সব কিছু তদারকি করে এবং প্রত্যেকের সুখ সুবিধার জন্য তার অনেক ভাবনা। আস্তাবলের বাইরে এক ফালি ফাঁকা জায়গায় একটা বুড়ো ঘোড়াকে রোজই বাঁধা অবস্থায় দেখা যায়। লুকাসের বউ ঘোড়াটার প্রতি বিশেষ দয়ালু। যতদিন ওর স্বাভাবিক মৃত্যু না ঘটে, যত্ন আত্মীর কোনো ত্রুটি যেন না হয়। এই বুড়ো ঘোড়া এই বর্ধিষ্ণু খামারের বহু অতীত স্মৃতির প্রাচীন সাক্ষী। বছর 15-র একটি ছেলেকেও রাখা হয়েছে এই অবসরপ্রাপ্ত পশুটাকে দেখাশোনা করবার জন্য। ছোকরার নাম এসিদোর দ্য ভাল। লোকে সংক্ষেপে তাকে ডাকে জিডৌর বলে। শীতের মরশুমে ঘোড়াকে সে খেতে দেয় জই, খড়বিচালি এবং গ্রীষ্মের দিনে 4 বার 4 জায়গায় ওকে ঘুরিয়ে ঘুরিয়ে সবুজ ঘাস খাইয়ে আনে। বুড়ো ঘোড়া বয়সের ভারে এখন অথর্ব। চলাফেরায় তেমন পারঙ্গম নয় সে। অতি কষ্টে পা তুলে তুলে চলে। গায়ে চাপানো কাপড়টাকে মনে হয় সাদা লোমের আস্তরণ। তার লোমশ চোখের পাতায় ঢাকা তার ভেজা দৃষ্টি করুণ। বয়সের মন্থরতা এবং ক্লান্তিতে বুড়ো ঘোড়া স্বাভাবিকভাবেই হাঁটতে পারে না। তাই ঘাস জমিতে নিয়ে যাওয়ার সময় জিডোর ওর দড়ি ধরে সবেগে টানতে থাকে তাকে। তবু মাঝে মাঝে থামাতে হয়। অথর্ব পশুর অসহায়তা দেখে করুণার বদলে জিডোর মাথায় রাগ চড়ে। লাঠি দিয়ে খোঁচাতে থাকে তাকে। ঘোড়াটার ওপর তার যেন জাত ক্রোধ। খামারের আর সকলে কিন্তু জিডোর এই ক্ষোভ নিয়ে হাসাহাসি করে। তারা সুযোগ পেলেই ওর কানের কাছে গিয়ে বুড়ো ঘোড়ার গল্প জুড়ে দেয়। ফলত ছোকরার মাথায় খুন চাপবার উপক্রম। রাগে তার সর্বাঙ্গ রিরি করে। জিডোর বন্ধুরাও এই নিয়ে বিদ্রুপ মস্করা কিছু কম করে না। এই এলাকাতে তার নামই হয়ে গেল কোকো জিডোর। জিডোর ক্ষোভে দুঃখে তেতে আগুন। ভেতরে তার প্রচণ্ড প্রতিহিংসা দিনের পর দিন পুঞ্জীভূত হতে থাকে। চেহারাতে সে রুগ্ন। লম্বা সরু সরু হাত পা, খুব নোংরা, লালচে ঘন এলোমেলো চুল এক ফালি কাপড়ে বাঁধা। আচরণে সে বোকা বোকা, কথা বলতে গেলেই তোতলামিতে পেয়ে বসে। অসম্ভব শারীরিক পরিশ্রমে মগজে দেখা দিয়েছে বিশেষ ঘাটতি। সবসময় তার মেজাজ যেন খিচ ধরে আছে। তার বিস্ময় ও রাগ হয় এখনও এই বুড়ো ঘোড়া কোকোটাকে বহাল তবিয়তে বাঁচিয়ে রাখবার জন্য। কত খাবার নষ্ট হচ্ছে এই অকেজো জন্তুটার জন্য। যেদিন থেকে ঘোড়াটা তার কর্মক্ষমতা হারিয়েছে, সেদিন থেকে নিশ্চয়ই ওর বেঁচে থাকবার কোনো অধিকারও নেই। অথচ ওকে দেওয়া হচ্ছে মহার্ঘ খড়বিচালি, জই, টাটকা ঘাস, আরও কত কি। অনেক সময় সে তাই লুকাসের নির্দেশ অমান্য করে কোকোকে পেট ভরে খেতে অবধি দেয় না। বরাদ্দ খাবারের অর্ধেকটা মাত্র দেয়। মুখ প্রাণীটার ওপর তার মনোভাব আদিম এবং হিংস্র। দুর্দমনীয় প্রতিহিংসায় সে যেন জ্বলছে সারাক্ষণ। গ্রীষ্ম আসে
এ সময় তাকে ঘোড়া নিয়ে এক ময়দান থেকে অন্য ময়দানে ঘুরে বেড়াতে হয় ঘাসের সন্ধানে। ময়দানগুলি খামার থেকে অনেকটা দূরত্বে। প্রতিটি দিনের শুরুতে তার মন বিষিয়ে থাকে। কোকোর দড়ি টানতে টানতে সে সুফলা সবুজ জমিগুলি পার হয়। মাঠে কর্মরত লোকেরা সকৌতুকে তার উদ্দেশ্যে চিৎকার করে, এই যে জিডোর, তোমার কোকোকে আমার সশ্রদ্ধ সেলাম দিও ভাই। জিডোর ওদের কথায় কখনো জবাব দেয় না, কিন্তু যাবার পথে নিরালায় জঙ্গল থেকে একটা লাঠি ভেঙে আনে। তারপর নতুন কোনো ঘাস জমিতে কোকো আহারে মন দেবার ঠিক পূর্ব মুহূর্তে বিশ্বাসঘাতকের মতন সেই ভারী লাঠি হাতে তেড়ে আসে জিডোর। পশুটার পায়ে জোরে জোরে সপাং সপাং করে মারতে থাকে। পশুটা চেষ্টা করে আত্মরক্ষার, চেষ্টা করে নাগালের বাইরে সরে যেতে, কিন্তু পারে না। দড়িতে বাঁধা অবস্থায় সার্কাসের রিংয়ে ঘুরন্ত ঘোড়ার মতন ছুটতে থাকে মাত্র। বন্য উল্লাসে ছেলেটা ওর পেছনে পেছনে তাড়া করে। দাঁতে দাঁত ঘর্ষণ করে সে, সপাং সপাং করে চাবুক চালায় ঘোড়াটার পেটে, বুকে, পায়ে। তারপর এক সময় জিডোর নিজেরই ক্লান্তি আসে। হাতের লাঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে সে ধীরে ধীরে চলে যায়, পেছন পানে ফিরেও চায় না আর। ঘোড়াটা তার প্রাচীন চোখে ওকে মিলিয়ে যেতে দেখে। যতক্ষণ না জিডোর দৃষ্টিসীমার বাইরে হারিয়ে যাচ্ছে, কোকো ঘাসের দিকে তার সাদা ঘাড় এবং গলা নামায় না। গরমের রাতগুলিতে কোকোকে আস্তাবলের ভিড় থেকে দূরে সরিয়ে রাখা হয়। উপত্যকার প্রান্তে গাছপালার পিছনে জিডোর তখন কোকোকে নিয়ে যায়। তখন সেই রাতে জিডোর ভেতরে আবার হিংস্র প্রতিশোধ স্পৃহা জ্বলে ওঠে। সে উল্লাসে পাথর ছুঁড়তে থাকে ওকে লক্ষ্য করে। বুড়ো ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ বুজে মার খায়, স্থির দৃষ্টিতে চেয়ে থাকে তার শত্রুর দিকে, এবং জিডোর চলে যাওয়া না পর্যন্ত ঘাসে সে মুখ নামায় না। ছেলেটার মনে একটাই তিক্ত ব্যাধিসম জিজ্ঞাসা, এই অথর্ব ঘোড়াটাকে কেন খেতে দেওয়া হবে? অপরের আহার, করুণাময় ঈশ্বরের সীমিত দানের এমন অপব্যবহার কে সহ্য করতে পারে? জিডোর স্বয়ং নিজের পেটের সংস্থান করবার জন্য উদয়াস্ত নিদারুণ পরিশ্রম কি সে নিজে করছে না? তাহলে ক্রমশ সে কোকোকে নিয়ে নিত্য নতুন ঘাস জমিতে যাওয়া বন্ধ করে দিল। পুরনো মরা ঘাসের এলাকাতেই বেঁধে রাখে ক্ষুধার্ত বুড়োটাকে। খাদ্যের অভাবে কোকোর শরীর আরও ভেঙে পড়ে, বুকের হাড়গুলি যেন জিলজিল করছে। দড়ি ছিঁড়বার শক্তি তার নেই। সে ঘাড় নামিয়ে জিভ বের করে বৃথাই চেষ্টা করে এই ঘাসগুলিকে নাগালের মধ্যে পেতে। তারপর আরও এক সকালে জিডোর মাথায় নতুন পরিকল্পনা এসে স্থান পায়। সে ঠিক করল কোকোকে নিয়ে সে আর ঘুরবে না। অনেক ঘোরা হয়েছে এতকাল ওটার জন্য। প্রতিশোধের চাপা বাসনা নিয়ে সে এসে দাঁড়ায় বুড়ো জন্তুটার সামনে। শঙ্কিত কোকো তাকে দেখে যেন কেঁপে ওঠে। জিডোর কিন্তু সেদিন আর ওটার ওপরে লাঠি চালায় না। পকেটে হাত ঢুকিয়ে কোকোর চারপাশে ঘুরপাক খেতে থাকে। একসময় এমন ভাবও দেখায় এই বুঝি সে কোকোকে নিয়ে নতুন কোনো ময়দানের উদ্দেশ্যে রওনা দেবে। আসলে কিন্তু পুরনো গর্তেই খুঁটোটাকে আরও শক্ত করে পুঁতে মনের আনন্দে আপন পরিকল্পনাকে তারিফ জানাতে জানাতে সে ফিরে যায়। বুড়ো ঘোড়া বিস্মিত বেদনাতে লক্ষ্য করে তার নাগালের মধ্যে কোনো ঘাসের অস্তিত্ব না রেখেই এই উপত্যকা ছেড়ে চলে যাচ্ছে জিডোর। কোকো নিজের হাঁটু মুড়ে ঘাড় নাড়ে, প্রাণপণে চেষ্টা করে এগিয়ে যাওয়ার। তার জিভ লকলক করতে থাকে অদূরের ঘাসগুলিকে গ্রাসের মধ্যে পাওয়ার আশায়, কিন্তু সেটা কখনোই সম্ভব হয় না। সারাটা দিন ধরে চলল অসহায় মুখ পশুর সেই প্রাণান্ত সংগ্রাম। ক্ষুধা তাকে পাগল করে তোলে। চোখের সামনে অঢেল অঢেল সবুজ খাদ্য ভাণ্ডার, অথচ সে তাদেরকে স্পর্শ অবধি করতে পারছে না। ক্ষুধার যন্ত্রণা দ্বিগুণ হয়। সে সাধ্যাতীত নানা রকম প্রয়াসে দ্রুত নিজের প্রাণ শক্তি ক্ষয় করতে থাকে। কিন্তু সেদিন ছোকরাটি আর এলোই না। সারাটা দিন বনের মধ্যে পাখির বাসা ভেঙে বেড়ালো সে। এলো, তার পরদিন এলো। কোকো তখন নির্জীব ভঙ্গিতে শুয়ে আছে। গভীর অবসাদে ঘন ঘন দম নেয় সে।
তবু জিডোরকে দেখে অনেক প্রত্যাশাতে সে উঠে দাঁড়ায়, ভাবে হয়তো এবার তাকে ঘাসের কাছে পৌঁছে দেবে। কিন্তু জিডোর ওর দড়িটা ছুঁয়েও দেখে না। একদলা মাটি ছুঁড়ে মারে কোকোর সাদা শরীরে, তারপর নির্বিকারভাবে শীষ দিতে দিতে চলে যায় সে। যতক্ষণ ওকে দেখা যায় এক দৃষ্টিতে চেয়ে থাকে বুড়ো ঘোড়াটা, আর তারপর সে বুঝতে পারে নতুন ঘাসের স্বাদ সে আর এ জীবনে পাবে না। কোকো আবার শুয়ে পড়ে, চোখ দুটো বুজে আসে তার। পরের দিন জিডোর একটি বারের জন্যও এলো না। তারপর দিন এসে সে দেখে কোকো তখনও মাটিতে শুয়ে আছে। আর শুধু শুয়ে থাকা নয়, বুড়ো ঘোড়াটা মারাও গেছে। খুশি খুশি দৃষ্টিতে সে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে এই স্পন্দনহীন প্রাচীন দেহটার দিকে। একটু যেন অবাকও হয়, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল প্রাণীটা। সে নিজের পা দিয়ে ওর একটা পা তুলে দেখে। কিছুক্ষণ ওর নিথর দেহের পাশে বসে থাকে জিডর, ভাবলেশহীন চোখে চেয়ে থাকে কোকোর দিকে, অদূরে হিল্লোলিত সবুজে সবুজ ঘাসগুলির দিকে। সে ফিরে আসে খামারে, কিন্তু তখনই কোকোর মৃত্যু সংবাদ সে ঘোষণা করে না। পরদিন আবারও সেই উপত্যকাতে গিয়ে দেখে কাকেরা ইতিমধ্যেই ভোজ বসিয়েছে কোকোর পচনশীল দেহে। অসংখ্য মাছি উঠছে ভনভনিয়ে। তখন জিডোর ফিরে এসে ঘোষণা করল কোকোর মৃত্যু সংবাদ। জন্তুটা এতই বুড়ো হয়েছিল যে কেউই এতে অবাক হল না। খামারের মালিক তার 2 জন কর্মচারীকে ডেকে বললেন যে ঘোড়াটা যেখানে মরেছে সেইখানেই তাকে কবর দেওয়ার ব্যবস্থা করতে। ঠিক যেইখানে বুড়ো ঘোড়াটা খিদের জ্বালায় মারা গিয়েছে সেইখানেই প্রস্তুত হলো তার কবর। ক্রমে কোকোর শরীর এই জমিতে সৃষ্টি করল চমৎকার সার, আর সেই নতুন প্রাণশক্তিতে এই জমিতে গজিয়ে উঠতে থাকে অঢেল সতেজ সবুজ প্রাণবন্ত ঘাস, ঘাস আর ঘাস। দেখে যেতে পারে না শুধু কোকো।